এখান থেকে অফলাইনে পড়তে পারেন এই ইয়েটাকে। এটা হচ্ছে পিসি ম্যানুয়াল। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করব বা যার ফ্রেমওয়ার্ক ল্যারাভেল, সো ওই ল্যাঙ্গুয়েজটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। সো এখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর দেখেন পিএসপি ম্যানুয়ালটা পাবেন। এখানে এসে আমরা এই দেখেন ক্লাস অ্যান্ড অবজেক্ট পাইছেন একটা টপিকস। এটা একটু সিলেক্ট করে এটা একটু স্টাডি করেন 5 মিনিট। এর মধ্যে দুটো ছেলে নামাজ পড়ে চলে আসুক, দেন আমরা কন্টিনিউ করব। ম্যানুয়াল থেকে ক্লাস অ্যান্ড অবজেক্ট দুটো টপিক সম্পর্কে একটু স্টাডি করেন, সেলফ স্টাডি, দেন আমরা বিষয়গুলো সম্পর্কে এক্সপ্লেন করব ধারাবাহিকভাবে। যখন আমি ক্লাস এন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, দেখেন আমার এই পাশে টেবিল অফ কন্টেন্ট চলে আসছে, তাই না? সো এইটার এগেনস্টে যে বিষয়গুলো আছে এখানে কিন্তু ধারাবাহিকভাবে বলা আছে। সো আমরা ইন্ট্রোডাকশন থেকেই পড়াটা প্র্যাকটিস করতে পারি। তো নেক্সট টপিকসে যাওয়ার জন্য আমাদের এইখানে দেখেন ক্লাস অ্যান্ড অবজেক্ট, এখানে যে দ্য বেসিক্স, এখান থেকে ক্লিক করলে এরপরে টপিকসটা আসবে আর কি। এভাবে আপনারা একটার পরে একটা মুভ করতে পারবেন। ম্যানুয়ালটা পড়ার কিছু গাইডলাইন বলছিলাম। সো একটু খেয়াল করবেন প্রত্যেকটা পেজের নিচের দিকে কিন্তু আমাদের এখানে কিন্তু এক্সাম্পল গুলো খুব ভালোভাবে দেওয়া আছে। প্রথমে এখানে থিওরিটিক্যালি বলা আছে যে না, এখানে টপিকস বলা আছে ক্লাস বিষয়টা কি। এরপরে কিন্তু নিচের দিকে দেখেন সিনট্যাক্স দিয়ে দিয়ে বলা আছে যে ক্লাস কিভাবে লিখতে হবে, কিভাবে ফর্ম করতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একদম নিচের দিকে যখন আসবেন দেখবেন কিছু কিছু বিষয় একটু ইনভিজিবল। হ্যাঁ, বাট আপনি যখন সেখানে দেখেন বিষয়টা ইনভিজিবল, বাট আমি যখন মাউসে কার্সার নিয়ে যে সিলেক্ট করব এটা কিন্তু তখন ভিজিবল হবে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কমেন্ট, ইউজারের নোট, যেটা চাইলে আপনিও করতে পারেন। এই টপিকসটা পড়ার পর আমাদের দেখেন এখানে ইনভিজিবল দেখাচ্ছে, বাট আমি যখন কার্সার নিয়ে আসতেছি এটা কিন্তু একটু ভিজিবল মনে হচ্ছে। কমেন্ট করছে আর কি ইউজাররা। সো আমরা চাইলে এখান থেকে অ্যাড এ নোটে ক্লিক করে আমরা কিন্তু নোট করতে পারি। সো
এইভাবে ম্যানুয়ালটা একটু স্টাডি করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে যদি আমরা ভাবে শুরু করি। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ধারণা আছে সবারই কম বেশি, তাই না? যাদেরকে চিনি জুবায়ের, জুনায়েদ, তারপর মারুফ, তন্ময়, লিমা, আপনারা করে আসছেন কিছুটা প্র্যাকটিস এই বিষয়ের উপরে। আর আপনারা বাকি যারা আছেন আপনারা হয়তো জানেন কম বেশি, তাই না? বিষয়টা জানা আছে আগে থেকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি। জানা থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি বেসিক্যালি প্রোগ্রামিং এর একটা মডেলের নাম। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমাদের অনেকের হয়তো ধারণা থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পিএসপি এরকম। সো এটা বেসিক্যালি প্রোগ্রামিং এর একটা রুলস, ইনস্টিটিউশন বলতে পারি আমরা। একটা বিষয় খেয়াল করেন যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু কারো না কারো পারমিশনে হচ্ছে। একটু চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়ায় আসছি, এটাও কিন্তু কারো না কারো কি পারমিশন ছিল না? কেউ না কেউ কিন্তু আমাদের পাঠাচ্ছে, বা আমরা যা কিছু করতেছি কোনো না কোনো একটা পারমিশনের উপর বেস করে করতেছি। তো এক্সাম্পল হিসেবে বলি, আমরা এখানে ক্লাসরুমে আসছি, আসার আগে কি আমাদের একটা পারমিশন লাগে নাই? নাকি আমি এমনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মন চাইলো এসে বসে বললাম? ডেফিনেটলি একটা পারমিশন লাগছে। তারপরে আমরা যা কিছুই করি সেই পারমিশনটা, মানে যে কাজটা আমরা করি সেই কাজের পিছনে একটা পারমিশন থাকে। সেই পারমিশনটা হতে পারে যে কি আমি আমার নিজেকে দিচ্ছি, অথবা আমি আমার গার্জিয়ানের কাছ থেকে নিচ্ছি, অথবা সেটা কোনো রাষ্ট্রীয় আইন থেকে সেই পারমিশনটা আসছে, তাই না? সো আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি বা যখন আমরা গাড়ি ড্রাইভ করি তখন কিন্তু সেটার কিন্তু একটা রুলস আছে। আমরা যদি রং সাইড দিয়ে যাই সেটার জন্য কিন্তু কি করতে হয়, পানিশমেন্ট মাঝে মধ্যে হয় যদি সেটা ধরা পড়ে। তো সবকিছুই রুলস এর মধ্যে হচ্ছে। প্রোগ্রামিং বিষয়টা কি বেসিক্যালি কোনো একটা জিনিসের সমাধান। আমরা ছোটবেলা ম্যাথ করছি না, অঙ্ক, যে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, বা একটি চৌবাচ্চা এত লিটার পানি ছিল, চৌবাচ্চার আয়তন কত, এগুলো কিন্তু আমরা করে আসছি। সো এই যে একটা প্রবলেম ছিল, আমরা কি করতাম, আমরা অঙ্ক কষে 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 করে সেটা সমাধান করতাম। সো প্রোগ্রামিং এর কিন্তু বেসিক্যালি এরকম একটা বিষয়। এখন কোনো একটা কাজ আমাকে করতে হবে, আমি কিন্তু সেই কাজটা দুই ভাবে করতে পারি। তো বলেন কিভাবে? একটা হচ্ছে কাজের একটা রুলস আছে, আমি রুলস মেনে করতে পারি, আবার রুলস ভায়োলেট করেও করতে পারি। যদি রুলস মেনে করি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, আমি সেফ। আর যদি রুলস ভায়োলেট করে করি, যদি ধরা না পড়ি তাহলে সেফ। ধরা পড়লে কিন্তু কি পানিশমেন্ট হবে না আমার একটা? আমরা যখন পরীক্ষা দেই, জেনারেল রুলসটা কি? বাসায় পড়াশোনা করতে হবে, তারপরে ক্লাসে এসে সেই যেটা আমরা পড়াশোনা করে আসছি তার উপর বেস করে আমাদের লিখতে হবে। আর আমরা কিন্তু এটার ভায়োলেটও করতে পারি, আমরা নকল করতে পারি না? বাসা থেকে লিখে নিয়ে আসলাম কাগজে করে, সেটা দেখে দেখে লিখলাম। সো যদি সেটা ধরা না পড়ে তাহলে কিন্তু ঠিক আছে, বাট ধরা পড়লে কি পানিশমেন্ট হয় না? সো সবকিছুই, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, এগুলো হচ্ছে যে কাজটা আমরা করি সেই কাজটা আমরা রুলস মেনে করতে পারি, আবার রুলস ভায়োলেট করেও করতে পারি। সো প্রোগ্রামিং হতে বেসিক্যালি কি কোনো না কোনো একটা কাজ, কোনো না কোনো একটা প্রবলেমের সলিউশন। সো এই যখন আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন করব, সেটাকে যদি আমরা কোনো রুলস মেনে করি তাহলে কিন্তু সেটা আর কোনো, আমি সেফ। সো সেক্ষেত্রে যখন আমি রুলস মেনে করতেছি, রুলস অনেকের হতে পারে, আমি নিজে নিজে রুলস তৈরি করতে পারি যে না স্বঘোষিত রুলস,
এরকমও কিন্তু অনেক সময় দেখবেন যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে স্বঘোষিত রুলস এরকম হয়, বাট না, একটা স্ট্যান্ডার্ড রুলস কিন্তু আমাদের মেনটেন করে চলা উচিত, তাই না? তো প্রোগ্রামিং করার সময় আমাদের যে রুলস গুলো ফলো করতে হবে তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ড কোডিংটাকেই কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং যে রুলস তার সাথে আমরা ধরে নিতে পারি। সো বলা হয়ে থাকে এভাবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কি, প্রোগ্রামিং এর একটা সংবিধান। সংবিধান কি করে বলেন তো? সংবিধান কি করে জানেন কেউ? জানেন তো সবাই, আমি জানি, চুপ করে আছেন কেন? বাংলাদেশে একটা সংবিধান আছে না? সংবিধানের কাজ কি? রুলস গুলো সংবিধানের মধ্যে লেখা থাকে। তাহলে সেই রুলস গুলো কে কারা তৈরি করে? জনগণের প্রতিনিধি, সংসদে যারা থাকে। সো তাহলে প্রোগ্রামিং যখন আমরা করব তারা যে রুলস গুলো থাকবে সেই রুলস গুলো প্রোভাইড করতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে মডেলটা আছে সেই মডেলটা প্রোভাইড করতেছে প্রোগ্রামিং এর রুলসটা, এবং এটাকে বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রুলস। এই রুলসটা ফলো করে যখন আমরা প্রোগ্রামিং করব কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তখন সেটাকে বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পিএইচপি পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড না। পিএইচপি যখন প্রথম আসে তখন কিন্তু এটা অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। ইভেন পিএইচপি অনেকগুলো ভার্সন আছে, আপনারা হয়তো জানেন। এর মধ্যে পিএইচপি 4 যে ভার্সনটা আছে, পিএইচপি 4 ভার্সনে প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড কিছুটা কনসেপ্ট আসে। তার আগের ভার্সনগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। মানে অবজেক্ট ওরিয়েন্টেড বলতে যে রুলস গুলো স্ট্যান্ডার্ড সেই রুলস গুলো মেনে প্রোগ্রামিং করা হতো না, যা মন চায় তাই করা যেত। আমি পিএইচপির সিনট্যাক্স জানি, আমি অপারেটর জানি, আমি ভেরিয়েবল জানি, আমি ফাংশন জানি, আমি লিখে লিখে প্রোগ্রাম করে করে ইয়ে করতে পারবো, কোনো একটা প্রবলেমের সলিউশন করতে পারবো। কিন্তু সেটা আমি কোনো রুলস এর আন্ডারে কাজটা আমার করা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেটা কি হচ্ছিল না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস সেই রুলসটা মেনে কাজটা করা হচ্ছিল না। সো পিএইচপি 4 এ এসে কিন্তু কিছুটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলসটা আসে। এরপর পিএইচপি 5 যখন পিএইচপি 5 যে ভার্সনটা ল্যাঙ্গুয়েজে, সেখানে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড যে মেন যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে চলে আসে, যেমন ক্লাস, তারপর অবজেক্ট, তারপরে বলতে পারেন প্রপার্টি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাক্ট, নেম স্পেসিং, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আসে। তারপর থেকেই কিন্তু আমরা কাজগুলো করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, পিএইচপি দিয়ে যখন আমি কোনো কিছু করতেছি আমি কিন্তু চাইলে সেটাকে আমার মন মতো করে করতে পারি। ওই যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমি ভেরিয়েবল জানি, আমি অপারেটর জানি, আমি স্টেটমেন্ট জানি, আমি রিপিটেটিভ স্টেটমেন্ট জানি, আমি কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো জানি, আমি যা মন চায় তাই কিন্তু একে একে করতে পারি। বাট এই জিনিসটাকেই যখন আমি একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসব তখনই কিন্তু, তো অবজেক্ট ওরিয়েন্টেডটা না আসলে প্রবলেমটা হইতো কি, তো খেয়াল করেন আমি এখন যে সিটটায় বসে আছি এই সিটটা আমি কোনো একটা কোম্পানিতে জব করি, আমি একটা কাজ করি, আমি একটা প্রবলেমের সলিউশন করতেছি, তো সেটা আমি আমার মন মতো করলাম, আপনি আপনার মন মতো করলেন, দুজনেরটাই কিন্তু ঠিক আছে। বাট যদি জায়গা চেঞ্জ হয়, যদি জায়গা চেঞ্জ হয় তাহলে কি একজন আরেকজনের কোড বুঝতে পারবে? বুঝতে পারবে, বাট অনেক কষ্ট হবে না? মনে করেন আপনি আপনার মতো একটা প্যাটার্নে কোডিং করছেন, আপনি আপনার মতো একটা প্যাটার্নে কোডিং করছেন, কোডিং করে কোনো একটা কাজ করছেন, 100% কাজের মধ্যে 70% কাজ করছেন। এখন কোম্পানির ম্যানেজমেন্ট চাইলো যে না, আপনাদের দুজনের জায়গা বদল করে দিল, যে আপনি আসলে ওনার জায়গায়, উনি গেলেন আপনার জায়গায়। এখন ওই কাজটা বুঝতে কতক্ষণ সময় লাগবে বলেন? একটু সময় লাগবে না? তো ওই যে টাইমটা যাচ্ছে, ওই টাইমটা লস হচ্ছে কার? কোম্পানি লস হচ্ছে। তার মানে যিনি আপনাকে জবটা প্রোভাইড করছেন সে কিন্তু এই বিষয়টা, তার লসটা কিন্তু সে মেনে নিবে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তার মানে তাহলে আমাকে এমন ভাবে প্রোগ্রামিং করতে হবে, এমন ভাবে কোনো একটা প্রবলেমের সলিউশন কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে নিয়ে আসতে হবে যেন না এক জায়গা চেঞ্জ হলো জিনিসটা ধরতে আমার জন্য সর্বোচ্চ এই জাস্ট সময়ের ব্যাপার আর কি। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি পালসার মোটরসাইকেল চালাতে পারেন, আপনাকে একটা অ্যাপাচি দিয়ে আসা, অ্যাপাচি নিয়ে আসা হলো টিভিএস এ, সো আপনার অ্যাডজাস্ট করতে কতক্ষণ সময় লাগবে, তাই না? 2 ঘন্টা।
জাস্ট আপনি একটা রাউন্ড দিবেন, দেন আপনার কিন্তু গিয়ারটা যেমন পালসারের দুই পাশে গিয়ার আর অ্যাপাচির কি সামনে এক পাশে শুধু। সো এই যে এই বিষয়টা এইরকমই কিন্তু হইতে হবে। এইরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা প্রোভাইড করা হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পুরোটাই হচ্ছে রিয়েল লাইফের রুলস। একটা মানুষ সে যদি সামাজিকভাবে সমাজের নিয়ম কানুন মেনে সে যদি জীবনযাপন করে, তাহলে তার যে লাইফ স্টাইল, তার যে কাজের ধারাগুলা, তার যে কাজের রুলস, সেই রুলসটাই কিন্তু আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পাবেন। ওখানে রুলস গুলো ইমপ্লিমেন্ট করতেছে কে? আমরা ইমপ্লিমেন্ট করছি। এখানে রুলস গুলো ইমপ্লিমেন্ট করবে কে? একটা ল্যাঙ্গুয়েজ লাইক পিএসপি সিনট্যাক্স। তাহলে এটা ছিল আমাদের একটা বেসিক আলোচনা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টের উপরে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদের আস্তে আস্তে আমরা যখন প্র্যাকটিস করব, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। একটা জিনিস খেয়াল করেন, আপনি ধরেন বাইক চালাতে পারেন, যারা বাইক চালাতে পারেন তারা একটু চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম দিন বাইক চালালেন সেদিনই কিন্তু আপনি বাইক ড্রাইভ করছেন। ৩-৪ বছর পরে এখন আপনি বাইক ড্রাইভ করেন, আপনার মধ্যে কোনো পার্থক্য হবে না? হবে না? কি বলে সিম্পল কমন সেন্স? হবে না? অনেক পার্থক্য হবে কিন্তু। কেন? তাহলে আপনি তো তখনও চালাতে পারছেন, এখনো চালাতে পারছেন, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আপনি কাজটা করতে করতে কি হয়েছে আপনার মধ্যে আরো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমাদের কনসেপ্ট যদি আমরা আরো ডিপ ক্লিয়ার করতে চাই, তাহলে কিন্তু কি করতে হবে? 5 বছর ধরে হোন্ডা চালাইতে হবে। আপনি যদি 2 বছর চালায় ছেড়ে দেন, তাহলে কিন্তু শেষ। জিনিসটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড যে রুলসটা, সেই রুলসটা কি বলে? রুলসটা বলা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা কাজ করব, সেই কাজটাকে যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় আগে ভাগ করতে হবে। ভাগ করার পর ধরেন আমাকে একটা প্রোগ্রামিং করে আমাকে এরকম একটা চেয়ার তৈরি করতে হবে, এটা আমার জব। আমাকে এরকম একটা চেয়ার তৈরি করতে হবে, এটা আমাকে জব দিল। এখন আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস ফলো করে না করি, আমি কি চেয়ার করতে পারবো না? পারবো। আমি ভেরিয়েবল নিলাম, যার মাধ্যমে এগুলো করে আমি এক পেজের মধ্যে কোড লিখে 200-300 লাইনের কোড লিখে একটা চেয়ার তৈরি করে ফেললাম। ইটস পসিবল, কিন্তু যদি আমরা সিনট্যাক্স জানি এবং আদার্স ইস্যুগুলো জানি। বাট বলা হচ্ছে যে না, এবার এই চেয়ারটা তৈরি করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড রুলস ফলো করে। তাহলে সেই রুলসটা কি বলে? চেয়ারটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? রুলস বলে যে এই চেয়ারটাকে আগে আপনাকে ভাগ করতে হবে, যত ছোট ছোট ভাগে, একদম ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে, যত ক্ষুদ্র ভাগে ভাগ করা যায়। মানে আপনি যত ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারেন ততটাই কি মানে রুলসটা বলে ওভাবে ভাগ করো। ভাগ করার পর প্রত্যেকটা কাজ করতে হবে ফাংশন দিয়ে। ফাংশন ছাড়া কোনো কিছু করা যাবে না। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড রুলস এর কথা। মানে তারা যে রুলসটা প্রোভাইড করছে যে আমাকে কোনো একটা জব করতে হবে, তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে আমি জবটাকে ভাগ করব ছোট ছোট ভাগ, যত ছোট ভাগে ভাগ করা যায় ভাগ করলাম, নাইস। এরপরে কি করতে হবে? ওই প্রত্যেকটা ক্ষুদ্র ভাগকে আমাকে একটা ফাংশন দিয়ে করতে হবে, এবং একই জাতীয় ফাংশন গুলো একটা সিনট্যাক্সের মধ্যে আমি রাখবো, তার নাম হবে ক্লাস। একই জাতীয় ফাংশন গুলোকে আমি কি করবো? একটা সিনট্যাক্সের মধ্যে রাখবো, এবং সেই সিনট্যাক্সটার নাম কি হবে? ক্লাস। তার মানে বলা হচ্ছে ক্লাস, অর্থাৎ ফাংশন বা মেথড গুলো কি থাকবে? ক্লাসের মধ্যে থাকবে। এবং সেই ক্লাসের মধ্যে যখন আমি কোনো মেথড বা ফাংশনকে রাখবো, তার অ্যাক্সেস যদি কেউ চায়, তাহলে কি করতে হবে? সেই ক্লাসের একটা পারমিশন লাগবে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিন্তু রুলস এটাই যে কোনো একটা কাজ করতে হবে, তাকে আগে ছোট ছোট ভাবে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা জব একটা ফাংশন দিয়ে করবে। ফাংশন সম্পর্কে আমরা সবাই নিশ্চয়ই জানি, তাই না? ফাংশনটা কি? ফাংশন হচ্ছে একটা সিনট্যাক্সের নাম, যার কাজ কি? কোনো একটা নির্দিষ্ট জব করা, এবং ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, তাকে কল করতে হয়, তাই না? এগুলো কিন্তু আমরা জানি। সো ওই ফাংশন, আরেকটা বিষয় এখানে অ্যাড করে আমরা বলতে পারি এভাবে, আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে যে ফাংশন কি করে। সিম্পলি ধরেন আমি কোনো একটা স্টেটমেন্ট এভাবে লিখলাম,
আমরা একটা অ্যাপাচি সার্ভারের মধ্যে আমরা একটা ফাইল নিলাম লাইক test.php। এই ফাইলের মধ্যে আমরা এভাবে এই প্রোগ্রামটাকে সেভ করে আমি যদি ব্রাউজারে রান করি তাহলে কি আসবে? হ্যালো পিএসপি আসবে। ভেরি সিম্পল। বাট এই প্রোগ্রামটাকে যদি আমরা এভাবে না লিখে এভাবে লিখি, এগুলো কি বাদ যাবে? হ্যালো, এবার এই স্টেটমেন্টটাকে আমি কি করলাম? একটা সিনট্যাক্সের আন্ডারে নিয়ে আসলাম। এই স্টেটমেন্টটাকে আমরা একটা সিনট্যাক্সের আন্ডারে নিয়ে আসলাম। সিনট্যাক্সের নাম হচ্ছে ফাংশন। এবার আমি যদি এই ফাইলটা এই কোডগুলো যদি লিখে সেভ করি তাহলে আউটপুট কি আসবে? কিছুই আসবে না, তাই না? কেন? হ্যাঁ, কারণ এই স্টেটমেন্টটা প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলে স্টেটমেন্ট, আর কম্পিউটারের ভাষায় যদি বলি, কম্পিউটারের ভাষায় এটাকে কি বলে বলেন তো? ইনস্ট্রাকশন, তাই না? কম্পিউটারে কিন্তু সব ইনস্ট্রাকশন। সো এই যে আমরা একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বা একটা ইনস্ট্রাকশন এভাবে সেট করলাম, এই ইনস্ট্রাকশনটা যখন এভাবে ওপেন ছিল তখন কিন্তু এই ইনস্ট্রাকশনটা ব্রাউজার অ্যাক্সেস বা সার্ভার অ্যাক্সেস করে একটা আউটপুট নিয়ে আসতে পারতেছে। বাট এই স্টেটমেন্টটাকে যখন আমি একটা সিনট্যাক্সের আন্ডারে নিয়ে আসা হচ্ছে লাইক ফাংশন, এবার কিন্তু এই সিনট্যাক্সটা আর এক্সিকিউট হচ্ছে না। সিনট্যাক্সটাকে কি হচ্ছে? একটু সিকিউরড হচ্ছে না। অর্থাৎ এই সিনট্যাক্সটাকে কি করলাম? আমি ওনারশিপের আন্ডারে নিয়ে আসলাম। এবার এই সিনট্যাক্সটার মালিকের নাম কি বলেন তো? হ্যালো, তাই না? হ্যালো, এই সিনট্যাক্সের মালিকের নাম কি? হ্যালো। তো এই সিনট্যাক্সটার বা এই স্টেটমেন্টটার যে মালিক হ্যালো হলো, এই কাজটা কে করে দিল? ফাংশন। তাহলে এই ফাংশন কিন্তু এই স্টেটমেন্টটার একে ওনারশিপ দিয়ে দিল। এবার একে যদি কেউ চায় কি লাগবে? হ্যালোকে কল করতে হবে না? তাহলে না ঘটনাটা ঘটবে, কাজটা হবে। এখন এভাবে যখন আমার একাধিক মেথড হচ্ছে, এখানে একটা মেথড লিখলাম, ফাংশন লিখলাম, এভাবে আমি একাধিক ফাংশন লিখলাম। এবার সবগুলো ফাংশনকে আমি চাইলে আরেকটা সিনট্যাক্সের আন্ডারে নিয়ে আসতে পারি। তার নাম হচ্ছে কি? ক্লাস। এখানে ক্লাসের নাম দিব, আমি বললাম লাইক ডেমো, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই স্টেটমেন্টটার মালিক হচ্ছে হ্যালো। হ্যালোটাকে কি করে দিলে? ফাংশনটা। এবার এই এক বা একাধিক ফাংশন যখন ক্লাস সিনট্যাক্সের মধ্যে আসতেছে, এবার আমি যদি শুধু হ্যালোকে বলি তাহলে কি কাজ করবে? করবে না। কারণ এবার এগুলোর মালিক কি? এগুলোর আবার মালিক হয়ে গেছে এই যে। তাহলে ক্লাস সিনট্যাক্স এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষা, যখন আমি একটা চেয়ার তৈরি করব, এই চেয়ার তৈরি করার চেয়ারটাকে ছোট ছোট ভাগে ভাগ করলাম। এরপরে প্রত্যেকটা স্পেসিফিক জব কে করবে? একটা ফাংশন। একটা ফাংশন দিয়ে আমি এই ব্যাক পার্টটা তৈরি করলাম, আর একটা ফাংশন দিয়ে আমি এই সিটটা তৈরি করলাম, আর একটা দিয়ে আমি এটা তৈরি করলাম, এভাবে তৈরি করলাম। সো তৈরি করার পর সবগুলোকে আমি একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে আসলাম, দেন কিন্তু এটা কাজ করবে। এই রুলসটা কি? এই রুলসটা মেনে আমরা যদি কাজ করি তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে আমাকে কোনো একটা কাজ দুইবার করতে হবে না। আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি কোনো একটা কাজ করব, সেই কাজটা করার জন্য আমাকে কোনো না কোনো ভাবে একটা একটা করে লাইন লিখে লিখে কাজ করতে হবে। এখন আমি যদি ছোট ছোট ভাগে ভাগ না করে কাজটা করা শুরু করে দেই, বিসমিল্লাহর নাম নিয়ে কাজটা করা শুরু করে দিলাম, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমি এইখানে একটা কাজ করছি, সেই কাজটা আমার আবার এখানেও করা লাগতে পারে, তাই না? তাহলে কি হচ্ছে? একই কাজ কি রিপিট হচ্ছে না? একই কাজ যখন রিপিট হবে তখন দুইটা মেজর প্রবলেম হয়। একটা প্রবলেম হচ্ছে আমার মেমরি লস হয়। ইনস্ট্রাকশন বেশি হলে কি প্রোগ্রামটা সেভ করে রাখার মানে সফটওয়্যারটার জায়গা বেশি হবে না? মানে সাইজটা বড় হবে। তো সাইজটা যদি বড় হয় সেটা রান টাইমটাও বেশি হবে। সো ওই দুই জায়গাটা স্কিপ করার জন্য কি করা হয়? স্কিপ করার জন্য বলা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড রুলস মেনে করে করো এবং কোনো কাজই বারবার রিপিট হবে না। এই জন্য কি করলাম? ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। একটা কাজ একবার করলাম, ওই কাজটা যদি সেকেন্ড টাইম আমার করব না। যদি দরকার হয় আমি কি করব?
এই ক্লাসের পারমিশন নিয়ে আমি এই ফাংশনটাকে কল করব, কারণ প্রত্যেকটা কাজই কে করবে, কোনো না কোনো ফাংশন, এবং ফাংশনগুলো ক্লাসের আন্ডারে থাকবে। যখনই কোনো একটা কাজ আমার একবার করা হয়ে গেছে, আমি আবার ওই কাজটাকে করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, ওই ক্লাসের পারমিশন নিয়ে আমি ওটাকে আবার আমি ইউজ করতে পারি। অর্থাৎ একটা কাজের সাপোর্ট আমি বারবার নিতে পারি। তাহলে আমাদের এভাবে বলা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে কি, এটা প্রোগ্রামিং এর একটা ইনস্টিটিউশন যেখান থেকে আমরা রুলস প্রোভাইড করে প্রোগ্রামিং কিভাবে আমরা করব, কেমন। সো এখানে বেশ কয়েকটা টপিকস আসবে। নাম্বার 1 হচ্ছে প্রথমে আমরা কি ক্লাস। সো ক্লাস জিনিসটা কি, আমরা তো এখানে এভাবে দেখলাম এট এ গ্লান্স যে এই সিনারিওটা হচ্ছে এরকম। তো ক্লাস বিষয়টা কি, কারণ আমরা জানি সব কম বেশি সবাই, এটা আমি জানি, কারণ এখানে যারা বসে আছেন সবাই অ্যাটলিস্ট এগুলো পড়াশোনা করে আসছেন বা দুই একটা লাইন টাইপ করেই আসছেন, টাইপ করছেন, বুঝছেন, আগ্রহ জমাইছে, তারপরে কিন্তু আরো ভালোভাবে নেওয়ার জন্য কিন্তু এখানে আসছে। সো সেক্ষেত্রে আপনাদের ওই জায়গাটা কিন্তু ফুলফিল হয়ে যাবে, এটা বলে দিচ্ছি। ফুলফিল, আপনি যে আশা নিয়ে আসছেন এখানে, আপনি যদি দুইটা জিনিস দেন সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এবার বলেন দুইটা জিনিস কি? একটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, আর একটা হচ্ছে আপনার অ্যাটেনশন। এই দুটো জিনিস কি আপনার আছে দেওয়ার মতো ক্ষমতা? তাহলে কিন্তু আপনার যেটা চাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে কি জানেন, অ্যাটেন্ডেন্স কিন্তু আছে, অ্যাটেনশন কিন্তু নাই। কথা কিন্তু সত্যি বলছি, অ্যাটেন্ডেন্স আছে কিন্তু অ্যাটেনশন নাই। অ্যাটেনশন কি আছে চিন্তা করে দেখেন, আমাকে বলার দরকার নাই। সো এই দুইটা জিনিস রাখতে হবে, তাহলেই কিন্তু ওইটা ফুলফিল, আপনার মনের আশাটা ফুলফিল হয়ে যাবে। সো স্যার কন্টিনিউ করবে এখন থেকে। কোথায় ছিল? স্যার ক্লাস ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, তাই না? আই ব্রাউজার আছে, ভিডিও রানিং আছে, লাইভ ডট আলোচনা। পাওয়ার কেবলটা দিয়ে নিন। স্যার কালকে সকালে ক্লাস আছে। আমাদের এখানে ঠিক আছে, আপনি কাজ করেন, ওগুলো ব্যাচ 5 এর যাদের নাম্বার আছে তাদের নাম্বারে একটু নক করে ধরার সময় জানে যদিও, তারপরে একটু ইনফর্ম করেন কাল সকাল 9:30 ক্লাস ব্যাচ 5 এ, সকাল 9:30, সকাল 9:30, কাল 9:30। হ্যাঁ সকালে 9:30 ব্যাচ 5 এর ক্লাসে আপনি স্পেশালি এই ছেলেটাকে বলেন, আর বাকিদের ইনফরমেশন তো আপনার কাছে আছে। ব্যাচ 5 ভ্যারিয়েবল, হ্যাঁ আমার ব্যাচ 5 আমাদের সময় আচ্ছা, একে বললে 4 জন জানবে, এই ছেলেটাকে বলুন। আর হচ্ছে আচ্ছা আপনি একটু কাজ করুন, আমাদের তামাচারি নিয়ে গ্রুপে যান, ল্যারাভেল গ্রুপে, ল্যারাভেল ব্যাচ 5 গ্রুপে যান, ওখান থেকে ধরে ধরে ফোন দিয়ে দেন কালকে সকালে ক্লাস আছে। ল্যারাভেল ব্যাচ 5 পাবলিক গ্রুপ, ল্যারাভেল ব্যাচ 5, আপনি প্রয়োজনে রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট করে দিচ্ছি।
আচ্ছা, আমাদের ফার্স্ট যে দুইটা আলোচনা হয়েছে ফাংশনের উপরে, ফার্স্ট ক্লাস দুইটা, তাই না? আমরা আজকে যারা নতুন এসেছি তারা ফাংশন সম্পর্কে জানি, যদিও বাট লাস্ট দুইটা ক্লাস ইম্পর্টেন্টই ছিল। হ্যাঁ, স্পেসিফিক বিল্ট ইন ফাংশনের উপরে ছোট ছোট কিছু বিল্ট ইন ফাংশন আমি একটু দেখিয়েছি, ইউজ দেখিয়েছি, ছোট ছোট এক্সাম্পল, আবার বলেছি যে এই সিরিজগুলো ইম্পর্টেন্ট, বিল্ট ইন ফাংশনের এই পার্টিকুলার সিরিজগুলো ইম্পর্টেন্ট। তো আমাদের ওই দুইটা ভিডিও একটু দেখতে হবে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আজকে একটা মাঝে ক্লাসের মাঝে আপনাদের একটা গ্রুপে জয়েন করতে হবে। আমাদের তালা ট্রেনিং এ লারাভেলের ব্যাচ 6 এর একটা গ্রুপ আছে, সেখানে আপনারা সবাই জয়েন করবেন। ইউজার অ্যাকাউন্ট আগে থেকেই করে রাখেন talhatraining.com এ, আর youtube.com/user/talhatraining এ সাবস্ক্রাইব করে রাখেন, যাতে ভিডিওগুলো আপলোড হলে সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকে লারাভেল ব্যাচ 6 এর কাউন্টেড ক্লাস নাম্বার 3, তাই না? ফার্স্ট দিন কি আমরা ওরিয়েন্টেশন করেছিলাম? ওরিয়েন্টেশন ওটা কাউন্টেড ছিল না, 0তম ক্লাস ছিল। আচ্ছা, তারপরে দুইটা ক্লাস জাস্ট ফাংশনের উপর হচ্ছে। আজকে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা, বলতে পারেন যে সিলেবাসের ফার্স্ট ক্লাস। ওই দুইটা ক্লাস সিলেবাসের বাইরের ক্লাস ছিল। আমাদের সিলেবাসে ফাংশন নিয়ে আলোচনার কথা নেই, বাট আজকে থেকে আলোচনার বিষয়বস্তু আছে। টোটাল সেশন যদি ওখানে বলা হয়েছে 23, বাট আমরা 24 টার্গেট করে আগাই, বা 24 নিয়েই আগাই। বেসিক্যালি 23 এর মধ্যে 4টা সেশন রাখা হয় অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে উপরে, আর 19 সেশন থাকে হচ্ছে লারাভেলের উপরে। আমরা লারাভেলের জন্য একটা ক্লাস বাড়িয়ে 20 করব আর কি। লাগবে এখানে। সো যদি আমরা ধরি যে ক্লাস সংখ্যা হবে কতগুলো, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ক্লাস সংখ্যা হবে বেসিক্যালি 26। অলরেডি আমরা দুইটা করেছি, আরো 24 সেশন করব। তো প্রসেসটা এভাবে আগাবে। আজকে আমি ওপির বেসিক ধারণাটা নিয়ে কথা বলবো। নেক্সট ডেতে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ক্রুডিং এর উপরে আলোচনা হবে, অনেকেই সেটা জানে ভালো মতোই। তারপরে সেশনটাতে আমরা মানে পরপর যে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক আলোচনা, দেন ইমপ্লিমেন্টেশন হবে নেক্সট 3 ক্লাসে। সো 1.5 যাবে হচ্ছে ওপি ক্রুডিং এর উপরে, আর 1.5 যাবে হচ্ছে আমাদের পিডিও ক্রুডিং এর উপরে। ঠিক আছে, পিএসপি ডেটা অবজেক্টের উপরে। পিএসপি ডেটা অবজেক্ট আই থিংক যারা এসিআইপি করে এসেছেন তারা কি জেনেছেন পিডিও ক্রুডিং, পিডিও পিএসপি ডেটা অবজেক্ট সম্পর্কে জানা নেই? আছে? হাবিব শিখিয়েছিলেন? একটা ক্লাস দিয়েছিলেন। আচ্ছা, আমি এখানে একটা ক্লাস দিব। আচ্ছা, সো ওইটা আমাদের একটু জানা থাকতে হবে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেন আমাদের ক্লাস নাম্বার 2 and 4, 6, 7 নম্বর ক্লাস থেকে লারাভেল হবে, রাইট? সেখানে আমরা 20টা মতো ক্লাস পাবো ইনশাআল্লাহ। প্রিপারেশন আর কি লারাভেলের জন্য আজকে থেকেই হবে। কোন সাইটটা আমাদের দেখতে হবে বা কোন সাইটটা কে গাইডলাইন হিসেবে নিতে হবে, আমরা অনেক কিছু শিখেই যেতে পারি ক্লাস শুরু হওয়ার আগেই, যদি আমরা একটু একটু করে আগাই। আমরা একটা সাইট খুব রেগুলারলি ভিজিট করব, বাট যখনই বলবো যে আমরা পড়াশোনা করতে যাচ্ছি প্রোগ্রামিং এর উপরে, কোড করতে আর ভালো লাগছে না, একটু ঘোরাফেরা করি, আমরা ইউটিউবে যাই, ভিডিও দেখি, তাই না? এগুলো কিন্তু করি। বাট এখন যেটা আমরা করব, যে যখন লারাভেল আপকামিং, আমরা লারাভেলই টার্গেট করেছি, লারাভেলটা শিখবো। কেন লারাভেল সেটা সম্পর্কে আমি বলবো আর কি লারাভেল শুরুর ক্লাসে, আজকেও কিছুটা আলোচনা করব। এই সাইটটা একটু ভালো মতো দেখবো, laravel.com। laravel.com এ বেশ কিছু বিষয় আছে, ডকুমেন্টেশন আছে, তার ব্লগ আছে, কমিউনিটি আছে, ভার্সন আছে, রাইট? এর মধ্যে ডকুমেন্টেশনটা দেখবো। ওখানে বেশ কয়েকটা ডকুমেন্টেশন আছে, 5 এর ডকুমেন্টেশন আছে, 5.1 এর ডকুমেন্টেশন আছে, 5.2 এর ডকুমেন্টেশন আছে। এখন পর্যন্ত লেটেস্ট
এখন পর্যন্ত আমি যখন কথা বলছি এখন পর্যন্ত লেটেস্ট 5.2, বাট আমি যখন Laravel স্টার্ট করব আফটার 2 উইকস, তাই না, আফটার 2 উইকস সেখানে Laravel এর ভার্সন হবে 5.3। 4-5 দিন আগে একটা রিলিজ এসেছে যে 10 দিনের মধ্যে 5.3 রিলিজ হচ্ছে, এখনো রিলিজ হয় না, বাট উইদিন 7 ডেজ কিন্তু সেটা রিলিজ হবে। আর আমরা যেহেতু 15 দিন পরে স্টার্ট করছি, আমরা কিন্তু Laravel এর 5.3টা করব। তো 5.3 আর 5.2 এর মধ্যে তেমন কোনো পার্থক্য বেসিক্যালি হবে না, যতটুকু আমরা খবর পেয়েছি বা বিভিন্ন ব্লগ থেকে জানা গেছে। খুব কমই পার্থক্য থাকবে। 5.1 5.2 এর মধ্যে যেমন বিস্তর ফারাক আছে, বা 5 বা 5.1 এর মধ্যে যে বড় গ্যাপ আছে, 5.2 এবং 3 এর মধ্যে তেমন কোনো গ্যাপ থাকবে না। Laravel.com সাইটটার সাথে খুব ভালো একটা রিলেশন আমাদের তৈরি করতে হবে। Laracast এই সাইটটার সাথেও আমাদের সাক্ষ্য তৈরি করতে হবে। Laravel কালেকটিভ এটার সাথেও আমাদের পরিচিত হতে হবে। 3টা সাইট অত্যন্ত ইম্পর্টেন্ট Laravel এর জন্য। এছাড়াও যখন আমরা প্রবলেমে পড়ব, 2টা সাইটের কিওয়ার্ড হিসেবে ইউজ করব 2টা সাইটকে। যে কোনো প্রবলেমে পড়েছি, আমি পারছি না, ভুল হচ্ছে, আমাকে হেল্প করতে হবে, আমি কমিউনিটিতে গিয়েছি, আমাকে হেল্প কেউ করে নাই, আমি গুগলে যাব, আমার প্রবলেমটা লিখব এবং পাশে লিখব GitHub। তাহলে গিটে এই প্রবলেম যদি সলিউশন থাকে সেটা চলে আসবে। গিটেও যদি খুঁজে না পাই তখন লিখব স্ট্যাক ওভারফ্লো, সেখান থেকে আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, স্ট্যাক ওভারফ্লোতে একটা অ্যাকাউন্ট আর গিটে একটা অ্যাকাউন্ট করে রাখবেন আপনারা, যেটা কাজে আসবে। আমি গিটেও আমার পোস্ট দিতে পারি, বেসিক্যালি ভালো আউটপুট বা ভালো ফিডব্যাক আসে কোথায়? স্ট্যাকে। তো স্ট্যাক ওভারফ্লোতে আমরা পোস্ট দিলেই সলিউশনটা মোটামুটি হেল্প করার অনেক লোক আছে, হেল্প করার চেষ্টা করে। তো স্টার্টিংটা এখান থেকে হবে। ফ্রেমওয়ার্ক জানার জন্য যে লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরেই পুরো একটা সেশন হতে পারে। ওকে, একটা প্রজেক্ট করতে গেলে আমার হয়তো 60-70 ঘন্টা লেগে যেতে পারে, যেটা এক কোর্সের ডিউরেশন, রাইট? সো অবজেক্ট ওরিয়েন্টেড কে যদি খুব ভালো মতো নিতে হয়, সেক্ষেত্রে স্পেসিফিক ভাবেই অবজেক্ট ওরিয়েন্টেড এর কোর্স করা ভালো, রাইট? বাট এটা এমন একটা পর্যায়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর আলোচনা করব, পর্যায় পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড এর আলোচনা করব, সেটা হচ্ছে বেসিক্যালি যাতে আমরা ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে কাজ করতে পারি। বেসিক্যালি আমরা যখন বা ফ্রেমওয়ার্কের যে অংশে আমরা কাজ করি, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর 4টা টপিক সম্পর্কে ভালো ধারণা থাকলেই আমরা স্মুথলি কাজ করতে পারবো। বাট আপডেটেড কিছু ইস্যুস আছে, সেই ক্ষেত্রে ওই কাজগুলো করতে গেলে এক্সপেরিয়েন্সের প্রয়োজন পড়ে, আর এক্সপেরিয়েন্সের জন্য প্রজেক্ট করতে হয়, আস্তে আস্তে সেটা শেখায় যায়। যে কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড এর 4টা টপিক আমাদের জানতে হবে। 1 নম্বর কি? অবজেক্ট ওরিয়েন্টেড এর অবজেক্ট কি, অবজেক্ট যার ক্লাস কি, ওকে, আর ক্লাসের ভেতরের যে রিলেশন ক্লাস টু ক্লাস, তাই না, প্যারেন্ট আর চাইল্ড যে কনসেপ্ট, সেখান থেকে আসছে কি ইনহেরিটেন্স, আর ওর ভেতরকার মেথড গুলোর অ্যাক্সেস এর উপর বেস করে কে কি অ্যাক্সেস পাবে তার জন্য আছে অ্যাক্সেস মডিফায়ার ইউজ বা এনক্যাপসুলেশন। সো আমরা 4টা বিষয় একটু ভালো মতো জানবো, বিশেষ করে অবজেক্ট, ক্লাস, এনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স। এটা বেসিক্যালি যখন কোনো ফ্রেমওয়ার্কে আমরা কাজ করতে যাব এই বিষয়গুলো কিন্তু লাগবেই। এখন আমাদের কোর্সটা ফ্রেমওয়ার্কের উপরে। কেন আমরা ফ্রেমওয়ার্ক শিখছি? অনেকেই আছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শিখেছি, বাট ফ্রেমওয়ার্ক কেন? প্রথম বিষয়টা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ঠিক এই কারণেই যে কোনো একটা স্ট্যান্ডার্ড যদি ফলো করা না হয়, বা কোনো একটা প্রজেক্ট যদি স্পেসিফিক কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো না করে, সেক্ষেত্রে ওই প্রজেক্টটা নিয়ে বড় স্বপ্ন দেখা যায় না, বা ওই প্রজেক্টটাকে অনেক বড় করা পসিবল হয় না।
বা অনেক বড় প্রজেক্ট ডেভেলপ করতে গিয়েও অনেক বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেকভাবেই বলা যায়, তাই না? কেন? আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি বা প্রসিডিউরাল প্রসেসে থাকি, আমরা বেসিক্যালি অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করি, বাট কোনো স্ট্রাকচার সেখানে নেই, কোনো ডিফাইন স্ট্রাকচার সেখানে নেই। প্রজেক্টের নাম থেকে শুরু করে ফাইলের নাম, ভেরিয়েবল নেম, ডেটাবেস নেম, ফিল্ডের নেম সব আমাদের দেওয়া। কোথায় কি থাকবে সব আমরাই ডিফাইন করছি, আমরাই স্ট্রাকচার করছি। এখন আমার কোড আমি লিখেছি, আপনি বুঝতে পারবেন? আপনাকে খুঁজতে বলা হলো 1 লাখ লাইনের কোডের মধ্যে আপনার একটা লাইন খুঁজে বের করতে হবে, এটা অনেক ডিফিকাল্ট বিষয় না? যদি এটা একটা প্যাটার্নে থাকে, বাট সেটা যদি গোছানো থাকে পাওয়াটা অনেক ইজি, গুছিয়ে রাখা হয়েছে। আমি টু দ্য পয়েন্টে যাব, স্পেসিফিক ফাইলে যাব, ওই লাইনটা খুঁজে বের করতে পারবো। নতুনদের জন্য কি গোছানো কাজটা খুবই সহজ, বা ওই গোছানো কাজের ভেতরে কাজ করাটা সহজ। বাট অগোছালো, বা আপনি বলছেন আপনার জন্য গোছানো, অন্যের জন্য মানে ডিফিকাল্ট কোনো একটা স্ট্রাকচারে নতুন কেউ এসে যে কাজ করবে, ইনপুট দেবে বা সেখান থেকে আউটপুট বের করবে, সেটা অত্যন্ত ডিফিকাল্ট। ম্যানেজ করার ইস্যুটা, আমি কোড লিখছি, লিখতে লিখতে এমন একটা পর্যায়ে চলে যাবে একটা প্রজেক্ট যে আমি কোডার, আমি নিজেই এটাকে আর ম্যানেজ করতে পারছি না যদি কোনো ডিফাইন স্ট্রাকচার না থাকে। একজনের জন্য যদি এরকম হয়, যদি একই প্রজেক্টে 3 জন 4 জন কাজ করে এবং প্রত্যেকের স্টাইল ভিন্ন, তখন প্রজেক্ট ম্যানেজার বেচারার কি হবে? সেও না হয় কষ্ট করে বুঝলো, কারণ সে অনেকদিন সেই প্রজেক্টে আছে, বাট একজন চলে গেল, আরেকজন যখন আসলো, তার জব কি আদৌ থাকবে? সে যদি অনেক ভালো কাজ জেনেও থাকে, তাকে একটা কাজ করতে দেয়া হয়েছে, তার বুঝতেই তো, তাই না, বেশ কিছু সময় সেখানে ব্যয় হয়ে যাবে। বাট প্রজেক্ট ম্যানেজার বা কাস্টমার কি বুঝবে যে তার বুঝতে কষ্ট হচ্ছে? বুঝবে না, তাই না? সো এই সিচুয়েশনে প্রজেক্টটা টার্গেটেড টাইম অনুযায়ী শেষ করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। আবার যদি টিম মেম্বাররা চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রে ওই প্রজেক্টটার ফিউচার নিয়ে বড় ধরনের কোশ্চেন মার্ক দেখা দেবে, যে আদৌ এটাকে অন্যরা এসে ম্যানেজ করতে পারবে কিনা। বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি প্রসিডিউরাল প্রসেসের যে কোডিংটা, সেটা একেবারেই ডিফিকাল্ট কোডিং বলা হয়, নিজস্ব স্টাইল। অবজেক্ট ওরিয়েন্টেড এর মডেল যদি প্রপারলি ইমপ্লিমেন্টেড থাকে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার সেখানে থাকে, বলতে পারেন মাচ বেটার দেন প্রসিডিউরাল প্রসেস, রাইট? বাট যখন আমি কোনো ফ্রেমওয়ার্কে যাচ্ছি, তখন কিন্তু একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সেট হচ্ছে, রাইট? আমি যখন ল্যারাভেলে কাজ করছি, যে প্রসেস অনুযায়ী একটা ফর্মের ডাটা ডেটাবেস পর্যন্ত নিয়ে যাচ্ছি, আপনাকে ওই একই প্রসেসেই ফর্ম থেকে ডাটা ডেটাবেসের দিকে নিতে হবে, রাইট? সো আমার জন্য যদি আমরা বলি যে আমরা যতটুকু জানি সেই সেন্স থেকে যদি আমরা বলি যে ফর্মের ডাটা এটা একটা ভিউ, যদি এটা পিএসপি ফাইল, সে হয়তো একটা আরেকটা পিএসপি ফাইলের কাছে যাবে, ওই ফাইলটা ডেটাবেস সার্ভারের সাথে কমিউনিকেট করে ডেটাবেসে ডাটা রাখবে। যে দুইটা ফাইল নিয়ে আমি কাজ করছি, সেই দুইটা ফাইল আলাদা আলাদা ফোল্ডারে সুন্দর করে ডিফাইন করা আছে, বা ওই ফোল্ডারের মধ্যেই ফাইলগুলোকে তৈরি করতে হবে, অন্য কোথাও রাখলে সেটা আর কাজ করবে না। প্রথমত সে ফোল্ডার স্ট্রাকচারটা মানতে আপনাকে বাধ্য করবে, তারপরে তার নিজস্ব স্টাইল, রাইট, সেটাও আপনাকে মানতে বাধ্য করবে। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড এর লিমিটেশনটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড নিজে থেকে ডিফাইন করা যায়, আর ফ্রেমওয়ার্ক গুলোতে স্ট্যান্ডার্ড ডিফাইন করা থাকে। আমি যদি স্ট্যান্ডার্ড ভায়োলেট করি, সিনট্যাক্স মিস্টেক করলে যেরকম এরর আসে, ওখানে স্ট্যান্ডার্ড ভায়োলেট করলে সেটাই রুলস হিসেবে দিয়ে দেয়। সিনট্যাক্স ভায়োলেট করলে আমরা যখন পিএসপি তে এরর পাই, তেমন আমি যদি ল্যারাভেলে তার প্রসেসটা মেইনটেইন আমি না করি, তাহলে ডেফিনেটলি
সে একটা এরর থ্রো করবে, কোনো কাজ হবে না। সো আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, সিনট্যাক্সের এররটাও সলভ করতে হবে এবং তার স্ট্যান্ডার্ডটাও মেনে চলতে হবে। এখন আমি একটা স্টাইল ফলো করে কাজ করছি, আপনি সেই স্টাইল ফলো করেই কাজ করেছেন, দুজনকে যদি রিপ্লেস করা হয় দুইটা ডিফারেন্ট প্রজেক্টে, বাট সেটা লারাভেল দিয়ে, অতটা ডিফিকাল্ট হবে না যেটা প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেডে হবে। বুঝাতে পেরেছি? স্ট্রাকচারড হওয়াতে যেটা হয় যে খুব সহজে আলাদা করে ডেভেলপারদের ভাগ করে দেওয়া সম্ভব হয় যে আপনারা এই পার্টে কাজ করেন, এবং সেটা একসাথে নিয়ে ম্যানেজ করাটা অত্যন্ত ইজি হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেডে পসিবল হয় না। আরো বড় প্রবলেমের কথা আগেই বলেছি। বড় প্রবলেমটা ছিল কি, যে প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেডের নিজস্ব স্ট্যান্ডার্ড, যেখানে যে আমি আমার মতো করে কোড লিখতে পারছি, অন্যজন এসে সেটা কিছুই বুঝতে পারছে না, সেই প্রবলেমটা ফ্রেমওয়ার্কে নেই, রাইট? কারণ ফ্রেমওয়ার্কের একটা নিজস্ব ডিজাইন প্যাটার্ন রয়েছে। ফ্রেমওয়ার্ক গুলো যে লেভেলের সিকিউরিটি এনশিওর করে, ওই লেভেলের সিকিউরিটি এনশিওর করতে আমরা যারা প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, যদি অ্যাডভান্স লেভেল প্রোগ্রামার হই এবং সিকিউরিটি নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, এবং সেই এক্সপেরিয়েন্সটা যদি 4, 5 বা 7 বছরের হয়, প্রকারভেদে তারাই শুধু ওই লেভেলের সিকিউরিটি এনশিওর করতে পারে, যা নর্মালি কোনো একজন বিগিনার ফ্রেমওয়ার্ক কোডার যখন কোনো প্রজেক্ট করবে ফ্রেমওয়ার্ক দিয়ে, তার প্রজেক্টটা যে লেভেলের সিকিউরিটি থাকবে, 7-8 বছরের এক্সপেরিয়েন্স ডেভেলপার যখন প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেড কোড করবে, তার প্রজেক্টটা ওই লেভেলের সিকিউরিটি পাবে। কোনো কেসে প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ওই লেভেলটা অ্যাচিভ করাই যায় না যেটা ফ্রেমওয়ার্ক নরমালি করে থাকে। তার মানে ফ্রেমওয়ার্কে আসাতে সিকিউরিটিটা অনেক বেশি হাই হয়ে যায় অটোমেটিক, কারণ ফ্রেমওয়ার্ক নিজেই তার সিস্টেমটাকে সিকিউর করে। কারণ এটাই তাদের অন্যতম টার্গেট গুলোর মধ্যে পড়ে, যে আমি যখন কাউকে একটি স্ট্রাকচারের মধ্যে আবদ্ধ করছি, তাকে যদি আমি ফ্যাসিলিটি না দেই, সে আমার সিস্টেম ইউজ করবে না। যখন আমার সিস্টেম ইউজ করবে না, আমার ইনভেস্টমেন্টটা মাটি হয়ে যাবে। এটা বুঝতে পেরেছেন? বেসিক্যালি ফ্রেমওয়ার্ক গুলো আসার পেছনেও কারণ আছে। পিএসপি স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, রাইট? প্রথম দিকের ক্লাসে হয়তো আমি বলেছিলাম যে তারা তাদের যে এইম ছিল সেটাকেই তারা ধরে রেখেছে। 16-17 বছর বয়স পর্যন্তও তারা কিন্তু তাদের যে গোল সেখান থেকে, বা যাদের যে মোটোটা ছিল সেখান থেকে সরে আসে নাই, অনেক প্রেসার আসার পরেও। কি ছিল তাদের টার্গেট? ল্যাঙ্গুয়েজটা হবে স্ক্রিপ্টিং, এটা হবে সবচেয়ে ফাস্টার ল্যাঙ্গুয়েজ, রাইট? এবং ওয়েবে তারা যে কোনো ধরনের কাজ করবে, রাইট? সিকিউরিটিটা তাদের জন্য মুখ্য বিষয় নয়। তাদের টার্গেট ছিল কি, তাদের সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা অ্যাপ্লিকেশন সবার চেয়ে ফাস্টার হবে, এবং সেটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হবে। পিএসপি চাইলে সে আজকে থেকে কি যদি শুরু করে, উইদিন 6 মান্থ ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দাঁড় করিয়ে আমাদের দিয়ে দিতে পারে যে পিএসপি এখন থেকে স্ট্রাকচার্ড। যখন এটাকে স্ট্রাকচার্ড করতে যাবেন, তখন কিন্তু বেসিক্যালি যেটা হবে যে অনেক লাইব্রেরিজ সেখানে অ্যাড করতে হবে, এবং সিস্টেমটা ভারী হয়ে যাবে। সিস্টেম ভারী হওয়ার কারণে তার রেসপন্স টাইমটা আগের চাইতে কমে যাবে। হয়তো সে স্ট্রাকচার হবে, বাট সে কিন্তু আগের মতো আর ফাস্টার থাকলো না। তাদের যে মূল টার্গেট ছিল সেখান থেকে তারা হয়তো সরে যাবে। এই কারণেই 2004 to 2006 বলতে পারেন হিউজ একটা প্রেসার গেছে, কারণ প্রত্যেকেই অত্যন্ত আগ্রহ সহকারে পিএসপি কে অ্যাডপ্ট করেছে। বড় বড় প্রজেক্ট যখন শুরু করেছে, কোনো একটা সময় গিয়ে তারা ফিল করেছে যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি বড় প্রজেক্টের জন্য ফিট করে না। তখন ল্যাঙ্গুয়েজের উপর অনেক প্রেসার এসেছে, অনেক কথা এসেছে,
যে ল্যাঙ্গুয়েজটা স্ট্রাকচার্ড না, ম্যানেজ করা যাচ্ছে না, আমার ডেভেলপার দের কারণে অথবা প্রজেক্ট ম্যানেজারের কারণে ওর প্রজেক্টটা ফেল হয়ে যাচ্ছে, রাইট? সো ওই জায়গা থেকে বের হওয়ার জন্য, যেখান থেকে লাইক আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে আর কোনো ইনিশিয়েটিভ নেয় না যে না আমি স্ট্রাকচার করবো না, তারা এক কথায় বলে শেষ করে দিয়েছে, তখন যেটা করেছে বড় বড় যারা জায়ান্ট তারা ফিল করেছে যে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ফাস্টার, এবং এটাকে আমরা যদি ভিন্নভাবে ইউজ করার চেষ্টা করি তাহলে হয়তো এটাকে মানে নিজেরাই স্ট্রাকচার্ড অবস্থায় তুলে আনতে পারি, এই কারণেই বিভিন্ন অর্গানাইজেশনের ডোনেশনে পিএসপি তে যারা অনেক ভালো প্রোগ্রামার ছিল তাদেরকে নিয়ে ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার কনসেপ্ট শুরু করে, এবং 2005 এর শেষের দিকে বেশ কিছু ফ্রেমওয়ার্ক রিলিজ হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে জেন ফ্রেমওয়ার্ক, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক এবং কেক পিএসপি ফ্রেমওয়ার্ক। এরা শুরুর দিককার ফ্রেমওয়ার্ক, এবং এই ফ্রেমওয়ার্ক গুলো আসাতে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো যে বড় বড় সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছিল পিএসপিতে, এবং তারা যে প্রবলেমটা ফেস করছিল সেই প্রবলেম থেকে তারা অ্যাকচুয়ালি বেঁচে যায় আর কি, মানে আনম্যানেজড অবস্থা থেকে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসে। সেটা বোঝাতে পেরেছি? তো পিএসপি নিজে থেকে স্ট্রাকচার্ড হয় নাই, পিএসপি কে স্ট্রাকচার্ড করা হয়েছে ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এই কারণে একটু খেয়াল করে দেখবেন জাভার কোনো ফ্রেমওয়ার্ক নেই, হাইবারনেট স্প্রিং আছে, বাট ওরা জাভা ওরিয়েন্টেডই, ওকে, স্পেসিফিক করে তারা শুধু এমভিসি ডিজাইন প্যাটার্নটা ওখানে ইমপ্লিমেন্টেশনে গেছে। আবার এমভিসি এর উপরে একটা মাত্র ফ্রেমওয়ার্ক আছে .NET এর, আর পিএসপি তে আছে মোর দেন 20 পপুলার ওয়ান, 15, 16 or 20 পপুলার ফ্রেমওয়ার্ক আছে। আর যদি নাম না জানা ফ্রেমওয়ার্কের লিস্ট আমরা বের করতে চাই সেই সংখ্যাটা হয়তো 50ও ছাড়িয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে পিএসপি স্ট্রাকচার্ড না, সবাই চেষ্টা করেছে নিজেদের মতো করে এটাকে স্ট্রাকচার্ড করতে, বাট এর মাঝখান থেকেই কয়েকজন কি হয়ে গেছে, পপুলার হয়ে গেছে, লাইক ল্যারাভেল, লাইক কোডিগনেটর, হ্যাঁ, অথবা কি ওয়াইআইআই, এগুলো অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হিসেবে আমাদের সামনে এসেছে। বলতে পারেন জেন কেক কোথায় গেল? ওরাও আছে, ওরাও স্টেবল, এখনো ইউজ হচ্ছে, এখনো আপডেট হচ্ছে, বাট আমরা অলওয়েজ কি নতুনকেই স্বাগত জানাই এবং তাকেই বেশি প্রায়োরিটি দেই, তাই না? পুরনো হয়ে গেলেও যে ভালো পারফর্মও যদি করে, একটা বিষয় থেকে যায় যে তাকে প্রমোট না করে যারা নতুন উঠে আসছে, যেহেতু তাদের পেছনে ইনভেস্ট করলে ইনকাম বেশি হবে, মার্কেট তার পেছনেই ইনভেস্ট করে, রাইট? একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এজ যত বাড়তে থাকে তার উপর থেকে ওই যে কি যেন বলে, এটাকে কি বলে, চুক্তি করে না কোম্পানিগুলো প্লেয়ারদের সাথে, কি বলে এটাকে, যাই হোক কন্ট্রাক্ট হোক আর যাই হোক, এই সংখ্যাটা কমতে থাকে, রাইট? সেই সংখ্যাগুলো কমতে থাকে, এবং এটার ক্ষেত্রেও বা ফ্রেমওয়ার্ক গুলোর ক্ষেত্রেও একই বিষয়। হ্যালো, সো বলতে পারেন নতুন হওয়াতে লাইমলাইটটা এসে পড়েছে লারাভেলের উপরে, যদিও অত্যন্ত ইন্টারেস্টিং, বেশ পাওয়ারফুল, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যেটাকে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলতে পারি। আবার যে ফ্রেমওয়ার্ক গুলো পুরনো তাদেরকেও কিন্তু আমরা ছেড়ে আসতে পারি না, হ্যাঁ, তারা অনেক ভালো মানের ফ্রেমওয়ার্ক, এবং তারা এমন অবস্থায় চলে গেছে যে লাস্ট 10 years এ, লাইক জেন ফ্রেমওয়ার্কের কথা যদি বলি, কোডিগনেটরের কথা যদি বলি, অথবা কেকের কথা, তারা বলতে পারেন স্বয়ং সম্পূর্ণ। তাদের আর ফ্রিকোয়েন্ট রিলিজের প্রয়োজন পড়ে না। ওকে, বাট ওই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে কারেন্ট যে ফ্রেমওয়ার্ক আছে লারাভেল, এটা জনপ্রিয়, অনেক বেশি ইউজ হচ্ছে, অনেক বেশি ইউজ হলেও সে একটা চেঞ্জ কিন্তু এন্টায়ার সিস্টেমে এনেছে। ফ্রেমওয়ার্ক গুলো মূলত একটা ডিজাইন প্যাটার্নের উপরে নির্ভরশীল। সকল ফ্রেমওয়ার্ক, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক
ডিজাইন প্যাটার্ন, প্রোগ্রামিং এর ডিজাইন প্যাটার্ন আছে অ্যারাউন্ড 15, রাইট? ডিজাইন প্যাটার্ন আছে, এর মধ্যে অন্যতম ডিজাইন প্যাটার্ন হচ্ছে এমভিসি এবং এমভিপি। আমরা যদি কেউ এমএসসিএসসি তে পড়াশোনা করি, সেক্ষেত্রে ডিজাইন প্যাটার্ন বলে একটা স্পেসিফিক সাবজেক্টই আছে, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিজাইন প্যাটার্ন গুলো ডেসক্রাইব করা হয়। তার মধ্যে থেকে যে দুইটা ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্টেড বা বেশি ইমপ্লিমেন্ট হয়েছে তার কথা যদি উল্লেখ করা হয়, তাহলে সবার আগে আসে এমভিসি, তারপরে আসে এমভিপি। বাট আনফরচুনেটলি লারাভেলও স্টার্ট করেছিল এমভিসি দিয়ে, যখন 5.2 রিলিজ হয় তখন মাঝখান থেকে এম কে সরিয়ে দেওয়া হয়েছে, বেসিক্যালি এখন ভিসি মডেলে আছে। অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো লাইক জেন, লাইক কেক, লাইক কোডিগনেটর, এরা কিন্তু স্ট্রিক্টলি এমভিসি ফলো করে। ওকে, সো বলতে পারেন যে নতুন একটা ডিজাইন প্যাটার্নও তারা ইন্ট্রোডিউস করেছে, লারাভেল ফ্রেমওয়ার্ক। হয়তোবা এটাও জনপ্রিয় হবে, ডিজাইন প্যাটার্নটাও জনপ্রিয় হবে, কারণ ফ্রেমওয়ার্কটা অনেক জনপ্রিয়। কি অবস্থায় আছে, কেন আমরা লারাভেলকে ফোকাস করছি? ওই যে বললাম যে আমি যেই অবস্থায় থাকি না কেন, আমার ক্যালিভার যাই হোক না কেন, কারেন্টলি যেহেতু আমি পারফর্ম করছি, আমাকেই সবাই অ্যাকসেপ্ট করবে, এবং এই সেন্স থেকেই মার্কেটে তার চাহিদাও বেশি। যদি আমি 100% এর মধ্যে বলি, আমার যদি 20টা ফ্রেমওয়ার্ক বা 50টা ফ্রেমওয়ার্ক থাকে, সেখানে যদি কেউ অ্যারাউন্ড 20% মার্কেট দখল করে থাকে, তাকে এক অর্থে মনোপলি বলা যায়। যে 50 জনের মধ্যে একজন যে 100-এ 25% নিয়ে যাচ্ছে, তাহলে সে অনেক ভালো অবস্থায় আছে। এরপরে যেটা আছে অ্যারাউন্ড 16%, এটা বেসিক্যালি ওয়াইআইআই নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, আমাদের দেশে অতটা জনপ্রিয় না, বাট এটা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ব্যাপক জনপ্রিয় এবং অনেক বেশি প্র্যাকটিস সেখানে হয়ে থাকে। আমরা যে ফ্রেমওয়ার্ক গুলোতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তার মধ্যে অন্যতম লারাভেল আর কোডিগনেটর, আমাদের দেশীয় মার্কেটের কথা বলছি। তো থার্ড হাইয়েস্ট 7% ইউজ হচ্ছে কোডিগনেটর ফ্রেমওয়ার্ক এন্টায়ার ওয়ার্ল্ডে। সেটা এন্টায়ার ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স বলছিলাম। এটাতে আমাদের দেশের স্ট্যাটিস্টিক্সে আসি, তাহলে 100টা প্রজেক্টের হয়তোবা 50টা প্রজেক্ট লারাভেলে, 30টা প্রজেক্ট কোডিগনেটরে, আর 20টা প্রজেক্ট অন্য কোনো কিছুতে। সেটা বুঝতে পেরেছেন? তার মানে 5:3 কোডিগনেটর আর লারাভেল। সো আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে আমাকে কিন্তু ফিট করতে হবে যে কোনো ফ্রেমওয়ার্কে কাজ করার উপযোগী করে, আদারওয়াইজ আমি কোম্পানিতে টিকে থাকতে পারবো না। কোম্পানিও বলতে পারবে না যে আমি কোডিগনেটর বেসড কোম্পানি, কোম্পানি আমাকে বলতে পারবে না আমি লারাভেল বেসড কোম্পানি, তাহলে কোম্পানিও হয়তো টিকে থাকবে না, কারণ ক্লায়েন্ট এর উপরেই কোম্পানি নির্ভর করে। ক্লায়েন্ট যেটা চাইবে কোম্পানিকে সেই আউটপুটটাই দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি আজকে লারাভেল শিখলাম, কালকে কোডিগনেটর শিখবো, পরশু আরেকটা আসবে সেটা শিখবো, আমি কি সারা জীবন শিখতেই থাকবো? কাজ করব কখন? আমরা বেসিক্যালি যদি একটা ফ্রেমওয়ার্ক জানি, অন্য ফ্রেমওয়ার্ক শেখাটা বা জানাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে না। বুঝতে পেরেছি কেন বলছি? আমাদের হয়তো লারাভেল শিখতে 2 মাস লাগবে, বাট তারপরে যদি কোডিগনেটর শিখতে চাই, আমাকে কেউ যদি 7 দিন 10 দিন গাইড করে শিখে যাব। প্রসেস কি সেম। কেউ ওয়াইআই কাজ করতে বলে, আমাকে একজনকে 5-7 দিন দেখিয়ে দিতে হবে, এটা আমি ওয়াইআই কাজ করতে পারবো। অথবা আমি যেহেতু ফ্রেমওয়ার্কের এফও জানি না, সেক্ষেত্রে যে কোনো ফ্রেমওয়ার্ক আমার সামনে আসলে, যদি ইউটিউব চ্যানেল থেকে আসে বা অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল থেকে আসে, সবকিছু উপর দিয়ে যায়। আর যখন একটা ফ্রেমওয়ার্ক জানবো, যে কোনো ফ্রেমওয়ার্ক অ্যাটেম্প করলেই সবকিছু উপর দিয়ে যাবে না, ম্যাক্সিমাম বিষয়গুলো ভেতর দিয়ে যাবে, মানে আপনি চাইলেই নিজের থেকেও শিখতে পারবেন। বাট প্রজেক্টের প্রয়োজনে অনেক ফ্রেমওয়ার্কে কাজ করতে হয়। জব রিকোয়ারমেন্টে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবেন, বিডিজবস বা অন্যান্য জব পোর্টাল গুলোতে যখনই প্রোগ্রামার চাচ্ছে, এক লাইনে আটে না ফ্রেমওয়ার্কের নাম, 7টা-8টা ফ্রেমওয়ার্ক দিয়ে দেয়। এখন অনেকেই মাথায় হাত দিয়ে বসে থাকে এত ফ্রেমওয়ার্ক কোথা থেকে শিখবো। তারা অ্যাকচুয়ালি মিন করে যে কোনো একটা জানলেই চলে। অন্য ফ্রেমওয়ার্ক আমরা তাকে শিখিয়ে নিতে পারবো যদি ম্যাথস না করে। সেটা বোঝাতে পেরেছি? আচ্ছা,
তার মানে আমি যদি Laravel জানি আমি কোডিগনেটর শিখতে পারবো, আমি যদি কোডিগনেটর শিখি আমি Laravel শিখতে পারবো। আমার কাজ যদি YI এ আসে আর আমার যদি দুইটা ফ্রেমওয়ার্ক জানা থাকে সেটাও আমি করতে পারবো। বোঝা যাচ্ছে? তো হয়তো বা আপনারা নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে আপনার সিভিতেই লিখবেন Laravel, কোডিগনেটর, YII, সিম্ফনি, রাইট, কেক, কারণ আপনি সব প্রজেক্টে ওরা সব ফ্রেমওয়ার্ক দিয়ে হয়তো প্রজেক্ট করে ফেলবেন। এবং সেগুলো আপনাকে প্রয়োজনে শিখেও নিতে হবে, তখন আর এই ক্লাসরুমে আসতে হবে না লেকচার শোনার জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, সো ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ গুলোর মধ্যে বলছিলাম যে বেসিক্যালি সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম ফ্রেমওয়ার্কে, তাই না? ফ্রেমওয়ার্কে বেসিক্যালি সিকিউরিটি একটা ইস্যু বলেছি, তাই না? স্ট্রাকচার একটা ইস্যু বলেছি, সিকিউরিটি একটা ইস্যু বলেছি, আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে তার হেল্পলাইন, তার লাইব্রেরিজ এন্ড হেল্পার্স। Laravel ফ্রেমওয়ার্কে যেটা আছে ভেন্ডর নামে, Laravel এ বেশ কিছু ভেন্ডর আছে। ভেন্ডর বলতে বোঝায় কমপ্লিট ক্লাস। ওকে, কমপ্লিট ক্লাসও বললে ভুল হবে, যে কমপ্লিট লাইব্রেরিজ, রাইট? যে কোন একটা প্রজেক্টের একটা নির্দিষ্ট পার্ট, মনে করেন ই কমার্স প্রজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে শপিং কার্ট। আবার যে কোনো প্রজেক্টের ফর্মটা সিকিউর ভাবে হ্যান্ডেল করাটা, এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট। সো ফর্মের যত ডাটা আমরা হ্যান্ডেল করব এটা যেন সিকিউরিটি এনশিওর হয়, এর জন্য আমরা যখন Laravel এ কাজ করব, Laravel এর ওই ভেন্ডরের হেল্প নিব যাতে সিকিউরিটিটা এনশিওর হয়। এই কারণে সে একটা কমপ্লিট লাইব্রেরি তৈরি করে রেখেছে, ওর ভেতরে ক্লাস আছে, হেল্পার্স আছে, সব মিলিয়ে একটা ভেন্ডর সে তৈরি করেছে। এরকম Laravel এর ভেতরে 20 থেকে 25টা ভেন্ডর রয়েছে, যেটা যে কোনো প্রজেক্ট করতে গিয়েই আমার যে সবগুলোই লাগবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। লাইক আমার ই কমার্স করতে গিয়ে হয়তো 4-5টা প্রয়োজন পড়ছে, আমি যদি রিয়েল এস্টেটের সাইট করি সেখানে 2-4টা প্রয়োজন পড়ছে, অথবা আমি যদি একটা পোর্টাল তৈরি করি সেখানে ডিফারেন্ট 5-7টা লাইব্রেরির বা ভেন্ডরের প্রয়োজন পড়ছে, রাইট? এ ধরনের বেশ কিছু ভেন্ডর সে তৈরি করে রেখে দিয়েছে, যাতে আমরা খুব সহজেই তার লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করে খুব দ্রুততার সাথে কাজ শেষ করতে পারি। একটা কার্ড যদি আমরা কোড করে তৈরি করতে যাই তাহলে 6-7 ঘন্টা বা 12 থেকে 15 ঘন্টা লেগে যেতে পারে কোডিং করতেই একজন এক্সপার্ট কোডারের। বাট যখন আমরা ওই ফ্রেমওয়ার্কের কোনো একটা ভেন্ডর ইউজ করব তখন সেটা করতে আমার 1.5-2 ঘন্টার বেশি লাগবে না। আবার আমি যে লেভেলের ডেভেলপার সেই লেভেলের সিকিউরিটি হবে, বাট ফ্রেমওয়ার্কে যে লেভেলের ডেভেলপারই ইউজ করুক না কেন সেটা ফ্রেমওয়ার্কের সিকিউরিটি হবে। এটা বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। ঠিক আছে, সো আমি কিছুক্ষণের একটা ব্রেক দিচ্ছি 10 মিনিটসের, তারপরে আবার আলোচনা শুরু করছি। আপনারা যারা আগেকার 5-6 জন আছেন না, আপনারা গ্রুপে জয়েন করেছেন অলরেডি, প্রসেসটা জানেন, একটু আশেপাশে জানান। যারা নতুন আজকে ক্লাস করছেন যে তালা ট্রেনিং এর গ্রুপে কিভাবে আমরা জয়েন করব।
বেসিক্যালি যারা এসিআইপি থেকে আসছেন তারা অলরেডি জানেন প্রসেসটা কি, এবং তারা অবশ্যই লারাভেলের ব্যাচ 6, তাই না, অথবা যদি সার্চে গিয়ে ব্যাচ 6 লিখেন, লারাভেল ব্যাচ 6, তালা ট্রেনিং লারাভেল ব্যাচ 6 ব্যাচটা মানে গ্রুপটা পাবেন, ওখানে জয়েন রিকোয়েস্ট দেবেন, কারণ ভিডিওটা আপলোড করার পর ওখানে শেয়ার করা হবে, আর ইউটিউব চ্যানেলটাতেও থাকবে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, তাই না, কোর্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, এবং কথা বলতে বলতে ফ্রেমওয়ার্ক সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। ফ্রেমওয়ার্কের ক্লাসে এসে স্পেসিফিক করে আবার কিছু বিষয় আলোচনা করব। এখন আমি বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কিছু আলোচনা করব। কিছু বলতে মানে জাস্ট কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলবো, বা একটা কনসেপ্ট গ্রো করার চেষ্টা করব যে কিভাবে আমরা এই মডেলটা অ্যাডপ্ট করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটাকে এক কথায় যদি বলা হয় যে আপনি এই মডেলটাকে কোনো একটা কিছুর সাথে ম্যাপ করেন, বসিয়ে দেন, সমানে সমানে বসিয়ে দেন। অবজেক্ট ওরিয়েন্টেড যদি কোনো একটা কিছুর সঙ্গে মিলিয়ে বসিয়ে দেয়া যায়, আর সেটা যদি আমাদের বোধগম্য হয়, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটাও বোধগম্য হবে, বোঝা যাবে, রাইট? আমরা এখন পর্যন্ত যারা এই ক্লাসে আছি, আমার বিশ্বাস কেউই থানা পর্যন্ত যায় নাই। তার মানে কি, সে একটা আইনও অমান্য করে নাই থানা পর্যন্ত যাওয়ার জন্য, রাইট? তার মানে কি, আমরা ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, রাইট, এবং দেশের জনগণ হিসেবে যে বেসিক নিয়ম কানুন গুলো আছে সেগুলো জানি এবং বুঝি, এবং এটা কিন্তু আপনাদের কেউ পড়ায় নাই বা শেখায় নাই, বা আমাদের কেউ পড়িয়ে শেখায় নাই, আমরা দেখে দেখে শুনে শুনে শিখেছি, রাইট? তো বেসিক্যালি রিয়েল লাইফ যে স্টাইলে বা যে মডেলে চলে, অবজেক্ট ওরিয়েন্টেডটাকেও ঠিক একই মডেল হিসেবে ম্যাপ করা সম্ভব। তার মানে কি, রিয়েল লাইফটাকে আমি অবজেক্ট ওরিয়েন্টেডের সাথে ম্যাপ করতে পারি এবং হুবহুই মিলে যাবে। আমি যদি রিয়েল লাইফ বুঝি, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝবো। আর যদি রিয়েল লাইফে উদাসীন হই, যদি না বুঝি রিয়েল লাইফ, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বোঝাটাও ডিফিকাল্ট হবে তার জন্য। বাট আমরা যখন এই অবস্থায় আছি, ওয়েল ম্যাচিউরড, রাইট, তখন যেহেতু আমরা রিয়েল লাইফ বুঝি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা মডেলটা বোঝাটা একেবারেই ডিফিকাল্ট হবে না। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার মডেল, একটা কনসেপ্টের নাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট, বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, তার একটা নিজস্ব কি আছে, সিনট্যাক্স আছে, বাট পিএসপি নিজস্ব একটা অস্তিত্ব আছে, আছে না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, তার নিজস্ব একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন, একটা বলতে পারেন যে লাইফ তার আছে, তারও কিন্তু সিনট্যাক্স আছে, এবং সেটাও কিন্তু বিট ডিফারেন্ট। আমরা যদি এন্টায়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্টে আসি, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু না কিছু সিনট্যাক্স আছে যা কমন, রাইট? প্রোগ্রামিং সিনট্যাক্স গুলোর মধ্যে কমন যে বিষয়গুলো আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ভেরিয়েবল, অপারেটরস, অ্যারেস,
স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্টে আবার দুইটা পার্ট আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট। ফাংশনস, ক্লাস, কারো কারো আবার ক্লাসও নেই। বাট এই যে ফাংশন পর্যন্ত সবার আছে, যাদেরকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। ডেফিনেটলি তাদের মধ্যে কি আছে? সিমিলারিটিস আছে। তো আমি যেটা বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক মডেল যা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেই ইমপ্লিমেন্ট করা যায়। বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স গুলো আছে সেখানে ওই মডেলে প্রোগ্রামিং করা যায়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেডটা কি একটা পার্টিকুলার মডেল, নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজ। লাইক আমি যদি বলি সার্ভার সাইড পিএসপি, জাভা, .NET এর C#, পার্ল, পাইথন, প্যাসকেল সবকিছুকেই কিন্তু আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি যদি সেই ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে স্পেসিফিক সিনট্যাক্স গুলো আছে সেইগুলো থাকে। পিএসপি যখন আসে প্রসিডিউরাল, খুব ছোট্ট ল্যাঙ্গুয়েজ, 4.0 ভার্সন, ওকে, তখন মূলত ওয়েবসাইট ডেভেলপ করা শুরু হয়। তখন তার মধ্যে ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশনের জন্য মডিফায়ার, ইন্টারফেস, ইমপ্লিমেন্টস, নেম স্পেস কিছুই ছিল না। বাট যখন পিএসপি নিজেকে 5 উন্নতি করে, 5 ভার্সন রিলিজ করে, তখন তার মধ্যে এই সিনট্যাক্স গুলো দিয়ে দেয় যে পিএসপি তে ক্লাস এভাবে লিখতে হয়, অবজেক্ট এভাবে বানাতে হয়, ইনক্যাপসুলেশন এই প্রসেসে করতে হয়, ইন্টারফেস এভাবে হয়, ইনহেরিটেন্স এভাবে হয়, রাইট? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই এই মডেল ইমপ্লিমেন্টেশন আছে, বাট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে কিছুটা ডিফারেন্স আছে, বাট কনসেপ্টটা কি সেম, তাই না? এরকম আর কি বিষয়টা, যে আমাদের দেশে যত আইন আসছে সে আইনগুলো কোথা থেকে আসছে? এমনি এমনি তৈরি হয়? বই লিখে দিলাম, আইন হয়ে গেল, এরকম কিছু? আমাদের যে প্রতিনিধিরা আছে তারা একজন উপস্থাপন করে, অনেকের পক্ষে যায়, অনেকের বিপক্ষে যায়, বাক বিতণ্ডা হয়, তাই না? আমাদের দেশে যদিও মারামারি হয় না। আজকে হরিয়ানাতে মারামারি হয়েছে, 80 জনকে বরখাস্ত করে দিয়েছে, তারা একদম হট্টগোল করে ফেলেছে, একজন আরেকজনের চুল ছেঁড়াছিড়ি, এইরকম মোটা মোটা লোকজন। হরিয়ানার লোকজনের চেহারাই তো অন্যরকম, তাই না? ওরা মারামারি পর্যন্ত করেছে। ওরা অ্যাকচুয়ালি তারা যা চায় বলেই কিন্তু মানে দাবি দেওয়া নিয়ে সেভাবেই তারা হেঁটে সেটে যায়, এই কারণেই হট্টগোল হয়। আমাদের দেশে তো অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, এই কারণে আমরা হট্টগোল দেখি না, বাই দ্য ওয়ে। তো সেখানে আলাপ আলোচনা, এই গোল হট্টগোল মিলেই কিন্তু একটা আইন পাস হয়, বাট সেটা হতে হয় কিন্তু সংবিধানের আলোকে। তার মানে একটা মেমোরেন্ডাম থাকে, তাই না? একটা দেশের, তার উপরে বেস করে সবকিছু করতে হয়। অনেক সময় দেখা যায় না এই আইনটা করতে হবে, বাট পারছি না, কারণ কি? আমার সংবিধানে নেই। তো সংবিধান চেঞ্জ করো, সংবিধান চেঞ্জ করার ক্ষমতা সবসময় সব ক্যাবিনেটের থাকে না, রাইট? সেই কারণে তারা ওই আইনও প্রণয়ন করতে পারে না। ঠিক তেমন অ্যাকচুয়ালি মেমোরেন্ডাম হচ্ছে কি, মানে আইন তৈরি করার জন্য যেমন সংসদ আছে, ঠিক তেমন মডেলটার জন্য আমি বলবো যে প্রোগ্রামিং এর যে মডেল ইমপ্লিমেন্টেশন, এর মেমোরেন্ডাম হিসেবে বা সংবিধান হিসেবে আছে কি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা মডেল। আমরা যেভাবে তাকে অ্যাডপ্ট করি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে যেভাবে অ্যাডপ্ট করেছে, যে আইন তৈরি করেছে তার আলোকে সেভাবেই আমাকে প্রোগ্রামিং করতে হবে। কিন্তু
যেহেতু আইন যদি সিমিলারিটিস হয়, যে কাউকে যদি খুন করা হয় তাকে ফাঁসিতে ঝোলানো হবে, কেউ ফাঁসিতে ঝোলায়, কেউ 42 বছরের জেল দেয়, কেউ 20 বছরের জেল দেয়, আবার কেউ ফাঁক ফুকর রাখে যে আমার রাষ্ট্রপতি যদি বলে মাফ। রাইট? এক এক দেশ, এক এক সংবিধান, এক এক আইন, বাট প্রত্যেকে কি ফলো করছে? সংবিধানই ফলো করছে। সাংবিধানিক যে চেঞ্জ গুলো আমি বলবো যে স্পেসিফিক মডেলের চেঞ্জ হবে। যদি অবজেক্ট ওরিয়েন্টেড এর চেঞ্জ করতে হয়, মডেলের চেঞ্জ করতে হয়, অনেককে বসে একসাথে বসে তারা চেঞ্জ করবে বা তাই করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড একটা সংবিধান বলা যেতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য। ওই সংবিধানের আলোকে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিধায়করা কি করে? আইন প্রণয়ন করে যে এইভাবে এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে হবে, যা করলে ওই প্রসেসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলা যাবে। সবাই চিন্তা করেছে, যখন এই সংবিধানটা প্রণয়ন করেছে তখন তারা চিন্তা করেছে এটা যেন গণমানুষের উপকারে আসে এবং তারা যেন এটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী যেন বা তাদের উপকারের জন্য যেন এটা হয়ে থাকে। রাইট? ঠিক তেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ওই বিষয়টা ফলো করা হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা ওই রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে করেই স্টেপ বাই স্টেপ আগানো হয়েছে। রাইট? আমি যদি কাউকে একটা রাষ্ট্র তৈরি করতে দেই আর সে যদি রাষ্ট্র কাঠামো না জানে, ডেফিনেটলি সে রাষ্ট্র তৈরি করতে পারবে না। পারবে? আমি যদি আফ্রিকার জঙ্গল থেকে একজনকে ধরে এনে বলে যে তুমি একটা রাষ্ট্র বানাও, আমি তোমাকে 50 লাখ লোক দিলাম, 50,000 বা মাইল স্কয়ার ফিট জায়গা তোমাকে দিলাম, কল কারখানা থেকে শুরু করে সবকিছু তোমাকে দিলাম, তুমি রাষ্ট্রপতি হবা, এবার তুমি কাঠামো তৈরি করো। কি পারবে? ম্যানেজ করতে পারবে? ডেফিনেটলি নট। ওটা যদি একটা প্রজেক্ট হয় তার পক্ষে এটা সম্ভব না। বাট সে যদি কোনো দেশের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়, ডেফিনেটলি তাকে সে সুযোগ সুবিধা দিলে সে একটা রাষ্ট্র গঠন করে ফেলতে পারবে। তাই কিনা? যদি সে মনে করে যে না, এদের আচার আচরণ, সামাজিক আচার আচরণ, চাহিদা, পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ সবকিছু মিলিয়ে আমি ইউরোপিয়ান কান্ট্রি শাসন করে এসেছি, এখন আমি সাউথ এশিয়াতে এসেছি, ডেফিনেটলি সেম রুলস এখানে খাটবে না। তাকে সেই অনুযায়ী সবকিছু মিলিয়ে একটা সংবিধান তৈরি করতে হবে, তাই না? তো সেই আলোকেই আইন প্রণয়ন হবে। বোঝা গেছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যখন অবজেক্ট ওরিয়েন্টেড কে অ্যাডপ্ট করেছে, ডেফিনেটলি তার মূল যে কনসেপ্টটা সেটাকে ধরে রেখে পরবর্তী স্টেপ নিয়েছে। সবার কাছে সব সিনট্যাক্স আছে, যেমন সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 5টা স্পেশাল সিনট্যাক্স কমন। অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মূল ভিত্তি, মূল যে কনসেপ্ট, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। শুধুমাত্র কি সিনট্যাকটিক্যাল ডিফারেন্স আছে, ইউজের ডিফারেন্স আছে। ক্লিয়ার সবাই? এখন অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি বা কেন, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস ফলো করলে, মডেল ফলো করলে আমার বেনিফিট কোথায়? আমি ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে 50,000 লোক দিয়েছি, এই 50,000 লোককে যদি আমি ম্যানেজ করতে চাই, ডেফিনেটলি আমাকে ফার্স্টে একেবারে মূলে যেতে হবে। আমাকে হয়তো একটা ভাষণের মাধ্যমে বলে দিতে হবে যে তোমরা যারা একই পরিবারের আলাদা আলাদা হয়ে যাও, রাইট? তোমরা তো মিলেমিশে আছো, মিক্সড, তো যারা ফ্যামিলি তারা এক জায়গায় হও। এলোমেলো না থেকে কি করতে হবে? তাদের এক জায়গায় নিতে হবে। তারপরে আমি বলবো যারা একই এলাকা, তোমরা এক জায়গায় হও, সেই ফ্যামিলি গুলো এক জায়গায় হও, রাইট? তখন তাদের মধ্যে কি থাকবে? সিমিলারিটিস থাকবে।
একজন আরেকজনকে তখন বুঝতে পারবে। যেটাকে আমি বোঝাতে পারছি, যদিও হাইপোথেটিক্যাল কথাবার্তা, অনেকেরই উপর দিয়ে যাওয়ার কথা, যেহেতু রেকর্ড হচ্ছে আমি আমার ইচ্ছে মতো বলে যাচ্ছি, কারণ আবার শোনা যাবে। যদি এখন না বুঝি 2বার শুনলে বা 3বার শুনলে আমরা হয়তো বিষয়টা ক্যাচ করতে পারবো। আস্তে আস্তে করে এটা ক্লিয়ার হবে যখন আমরা প্রোগ্রামিং এ ঢুকবো। বাট এটা একটু বোঝার চেষ্টা করি আমি কি বলতে চাচ্ছি, যে আমি কেন ফ্যামিলি তৈরি করছি, আমি কেন একই এলাকার লোককে এক জায়গায় যেতে বলছি, কারণ তাদের মধ্যে সিমিলারিটিস আছে। আমি যদি জোন ভাগ করে না ফেলি তাহলে 50,000 বা 50 লাখ লোককে 1 জন 2 জন 5 জন 50 জন ম্যানেজ করতে পারবো না। আমি ছোট ছোট ইউনিট করব, প্রত্যেকটা ইউনিটের দায়িত্ব দিয়ে দিব, ছোট ইউনিট থেকে বড় ইউনিটের চেইন তৈরি করব, রাইট? কয়েকটা ফ্যামিলি নিয়ে আমি কি করব, একটা সমাজ বানাবো, সমাজ থেকে ওয়ার্ড করব, ওয়ার্ড থেকে আমি ইউনিয়ন করব, ইউনিয়ন থেকে উপজেলা করব, উপজেলা থেকে জেলা করব, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে রাষ্ট্র। এবং রাষ্ট্রের প্রধান যখন ওই ফ্যামিলি পর্যন্ত যেতে চাইবে ওই চেন ধরেই যাইবে, সবকিছু মানে একদম প্রপার প্রসেসে আগাবে। তখন তখন কিন্তু আমার হাতে একটা ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য 8-10 জন লোক আছে। বাট আমি যখন স্ট্রাকচার করি নাই তখন আমি একা 50 লাখ লোককে ম্যানেজ করতে পারবো না। একটা জিনিস খেয়াল করেন, একটা ফ্যামিলিতে 2 জন 4 জন 6 জন 10 জন থাকতে পারে, আর আমি যে কাঠামোটা বলেছি ওখানে অলরেডি 8-10 জন লোক হয়ে গেছে। 8-10 জন লোকের এগেনস্টে 8-10 জন লোক যদি কাজ করে ডেফিনেটলি সেটা ম্যানেজ করা সম্ভব, যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট ধরে আগাই। প্রবলেম যদি বলি, একটা ফ্যামিলিতে একটা প্রবলেম, সরকার প্রধান যদি ওখানে যায় ডেফিনেটলি তার সাথে যাবে কতজন? 10 জন। যেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, ম্যানেজ করাটা কতটা ইজি? সরকার প্রধান যদি প্রজেক্ট ম্যানেজার হয়, ছোট ছোট ইউনিট যদি দায়িত্বে থাকে, আমি যদি এক সাইডের কাজ একজনকে দেই, আরেক সাইডের কাজ আরেকজনকে দেই, অন্য আরেকটা পার্টের কাজ অন্য আরেকজনকে দেই, আমি যদি মিক্স না করি তাহলে যিনি কাজ করছেন একই পার্টের কাজ ভালো মতো বোঝা, ভালো মতো এক্সিকিউট করা তার জন্য ইজি। বাট যদি একটু টুকরা টুকরা করে দেই, ওই পার্টের কাজ এই পার্টের কাজ এই পার্টের কাজ, যেখানে 3টা আলাদা পার্ট করা সম্ভব ছিল, আমি কি করেছি? আলাদা করেছি, বাট 3 জনকেই 3 জায়গায় খেতে বলেছি। আমি খাওয়ার 3 জনেরই দিয়েছি এবং পর্যাপ্ত খাবার দিয়েছি, এবং আমি বলেছি ইচ্ছে মতো খেতে পারো। এটা 3 জন 3 জায়গায় যদি খেতে যায়, কেউ কি শান্তি করে খেতে পারবে? একজনের মাংস আরেকজন খেয়ে নেবে, আরেকজনের মাছ ইচ্ছে ছিল তারটা আরেকজন খেয়ে ফেলবে, একজন মুরগি পছন্দ করে তারটা আরেকজন এসে খেয়ে গেছে, সে খেয়েছে বাট তার পেট ভরে নাই, কারণ কি? তার মন ভরে নাই। এটা তো গেল একটা পার্ট, মন ভরানো পার্ট। বাট যদি কাজের কথা বলি, কাজটা আসলে কি হয়ে যাবে? হযবরল অবস্থা তৈরি হবে। ওই যে বলছিলাম আনম্যানেজ সিচুয়েশন, সেটাই তৈরি হবে। কাজ করছি 3 জনই, 3 জনের কাজের মধ্যেই ইন্টারফেয়ার করছি, রাইট? বাট যদি তাদেরকে আলাদা করে পার্ট করে দেওয়া যেত, কাজটা স্মুথলি এগিয়ে যেত, রাইট? 3টা পার্ট এক জায়গায় করে আমি খুব সহজে এটাকে প্রজেক্ট বলে দিতে পারতাম। যদি একজনের সাথে আরেকজনের ইন্টারনাল রিলেশন ডেফিনেটলি থাকবে, বাট ইন্টার ডিপেন্ডেন্সি যেন না থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই মডেলটা প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। কাজকে স্প্লিট করে ফেলা এবং আলাদা আলাদা কাজ আলাদা আলাদা জনকে অ্যালোকেট করাটা অত্যন্ত ইজি হয়ে যাবে যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করব। আমি আমার টাস্ক, আমার কাজকে সিকিউর করতে পারবো, বলতে পারবো এটা আমার, এটা তুমি ইউজ করতে পারো, এটা আমার, আমি কাউকে ইউজ করতে দিব না, এটা আমার, আমার চাইল্ডরা পেতে পারে, বাট অন্য কেউ তার অ্যাক্সেস নিতে পারবে না। ঠিক তখনই পসিবল হবে যখন একটা স্ট্রাকচার সম্ভব, রাইট?
যদি এরকম হয় একটা বিল্ডিং আছে, অনেক বাসাও আছে, রাইট, এবং গুনে গুনে ওই বিল্ডিং এ কতগুলো লোক থাকতে পারবে সেই সংখ্যা হিসেবে আমি বাসার সামনে দাঁড় করে দিয়েছি। তো সবাই খুব ভালোভাবেই থাকতে পারবে, বাট তারপরেও যখন গেটটা খুলে দেওয়া হবে এটা কি ম্যানেজড অবস্থায় থাকবে? আমার ক্যাপাসিটি 10 জনের, ওই বাসায় 20 জন ঢুকে যেতে পারে। আমার ক্যাপাসিটি 10 জনের, ওই বাসায় 2 জনও আসে নাই। সবকিছু কি আনম্যানেজড হয়ে যাবে না? আমাকে স্ট্রাকচার করার সাথে সাথে কিছু রুলস রেগুলেশন ওখানে ফিট করে দিতে হবে, আদারওয়াইজ আমরা আইন কানুন মানবো না। যদি দেখি ট্রাফিক নাই, ডেফিনেটলি আমি উল্টো পথে আসবো। যদি ট্রাফিক দেখি 2 মিনিট খরচ হলে আমি ঘুরে আসবো, এটা নেচার, রাইট? বাট কোর্ট তো সেটা বোঝে না। কোর্ট বোঝে আইন কানুন, রুলস, যেটা আগে থেকেই ডিফাইন। আপনি প্যাচ গোছ করতে পারবেন না, যেভাবে বলা হয়েছে সেভাবেই হাঁটতে হবে, রাইট? ওই ইমপ্লিমেন্টেশনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এনশিওর করে। যদি এলোমেলো কিছু হয়, ডেফিনেটলি সে ফ্যাটাল এরর থ্রো করবে, এক্সেপশন থ্রো করবে। আর যদি আমরা রুলস মেনে চলে আগাই, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি বিষয়গুলো? কিছু বোঝা গেছে? কিছু বোঝা গেছে? অবশ্যই এই ভিডিওটা আমরা আজকে রাতে হবে না, কালকে সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরশু ক্লাসের আগে মিনিমাম একবার শুনে আসবো, যাতে আমি নেক্সট ক্লাসটা এখান থেকেই শুরু করতে পারি। ঠিক আছে? এবং আলোচনাটা শুনে শুনে আমি কি মিন করতে চেয়েছি সেটাও একটু আন্দাজ করার চেষ্টা করবেন। মিন্স মাথাটা একটু খাটানোর চেষ্টা করব যে আমি কোন কারণে বা কি জন্য এই কথাগুলো বলার চেষ্টা করছি। একদম ট্র্যাকের বাইরে ফ্ল্যাট থিওরিটিক্যাল আলোচনা কেন করছি, কি প্রয়োজন এই আলোচনাটা করার, রাইট? আমাদের স্ট্রেট সিনট্যাক্সে কেন নিয়ে যাওয়া হচ্ছে না? সিনট্যাক্স জানলে বুঝিয়ে দিলে আমি তো করতেই পারবো, ডেফিনেটলি আমি করতে পারবো, বাট আমি এটা বুঝে করছি কিনা সেটাই হচ্ছে আসল কথা। যদি আমি বুঝে করি আমি মজা পাবো, আর যদি বুঝে না করি, সিনট্যাক্স দেখে করি, আমাকে কাজ করতে হবে বলে আমি করছি। কেউ একজন জব করে নিজের মনের আনন্দে, নিজের খোরাক মেটানোর জন্য, আর কেউ একজন কাজ করে শুধুমাত্র খোরাক মেটানোর জন্য। এই দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। একজন অনেক দূর যাবে, আরেকজন খোঁড়াতে খোঁড়াতে এগোবে। এটাই কিন্তু নিয়ম, রাইট? সো ইন্টারেস্ট গ্রো করতে হবে আমাদের, এবং এর জন্য ডেপথে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে এবং ইন্টারেস্টটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন যেন আমরা খুব ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের কোনো ওয়ার্ক ফাইল নেই, শুধুমাত্র ভিডিওস আছে। আই হোপ যে আপনারা ভিডিওটা একবার দেখে আসবেন।